আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। সেই সাথে সৌদি, দুবাই সহ মধ্যপ্রাচ্যের যেসব যাত্রী ওই পথে যাবেন তাদেরকে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ না করে এয়ারপোর্টে যেতে নিষেধ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিমান। শনিবার গণমাধ্যমে পাঠানো সতর্ক বার্তা ও করণীয় বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য SMS, ইমেইল ও টেলিফোনের মাধ্যমে যাত্রীদের জানাতে হবে এবং যাত্রীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য এয়ারলাইন্সের স্টাফদের বিমানবন্দরে রাখতে হবে। এদিকে ফ্লাইট বাতিলের কারণে চরম বিপাকে পড়েছেন বিমানবন্দরে আসা যাত্রীরা। হঠাৎ করেই পূর্ব নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরের টার্মিনালে ভোগান্তিতে পড়েছেন কয়েকশো অপেক্ষমান যাত্রী। 3 ঘন্টা আগে ঢুকা লাগে, ওই হিসেবে আসছি। এখন ভিতরে ঢুকছি, কইতেছে ফ্লাইট বন্ধ। US বাংলার মাস্কেটার যাত্রী এখন এখানে আসছি, বলতে হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো ফ্লাইট যাবে না। এখানে নাম্বার একটা দিচ্ছে, ওই নাম্বারে ফোনও যাচ্ছে না। এখন জানি না আমি কি করব। ভিসার মেয়াদ শেষ, অনলি মাত্র 7 দিন ভিসার মেয়াদ আছে। এখন এই অবস্থা যদি না যেতে পারে তাহলে তো ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু এখান থেকে কোনো ক্লিয়ার দিচ্ছে না যে আদৌ কি বিমান হাতে ফ্লাইট হবে কি হবে না। অন্য প্রসঙ্গ, গণতন্ত্রের পথ মসৃণ করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, অতীতের মতো ডামি বিরোধী দল না হয়ে সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখতে চান তারা, জানাচ্ছেন জুবায়ের প্রধান। দশম রমজানে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক দলগুলোর সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল। জামাতের আমন্ত্রণে ইফতার মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা। জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে। এ সময় সব রাজনৈতিক দলকে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনের কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। ইফতার মাহফিলে বিরোধী দলীয় প্রধান ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সবাই মিলে দেশের মানুষের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন। জনগণের স্বার্থে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করার কথা জানান তিনি। আজকে তার সন্তানের উপরে দেশ পরিচালনার দায়িত্ব পড়েছে। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। জামাতের এই ইফতার মাহফিলে বিএনপি, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। সবাই একসাথে হওয়ার এমন রাজনৈতিক সংস্কৃতি আগামীতে অটুট থাকবে এমন প্রত্যাশা তাদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে মানুষের ভাগ্যের পরিবর্তনে সক্ষম হবে সরকার। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সব খাতে শৃঙ্খলা আনার তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী। তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তারেক রহমান, জানাচ্ছেন ইমরুল আহসান। সাপ্তাহিক ছুটির দিন পরপর 2 সপ্তাহে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। শনিবার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি।
অংশ নেন সামরিক বেসামরিক কর্মকর্তারা। তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, অনেক প্রত্যাশা নিয়ে মানুষ বর্তমান সরকারের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, সরকার তখনই ভালো চলবে যখন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা সহযোগিতা করবে। যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এমন একটি জায়গায় কাজ করার, যেখানে আমরা কাজ করলে আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, যে 55,126 বর্গ মাইল, যে দেশটি নিয়ে আমরা গৌরব বোধ করি, যে দেশটিকে আমরা আপন মনে করি, যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক, তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি দমনের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ। রাজনৈতিক দল হিসাবে আমরা যে ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছি, সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব। তবে এই ম্যানিফেস্টোকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, খুব স্বাভাবিকভাবে আপনারা যারা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। কম বেশি সকলেই সেই ম্যানিফেস্টো দেখেছেন। সেই ম্যানিফেস্টোতে অনেক বিষয়ের মধ্যে আমরা উল্লেখ করেছি কি আমরা করতে চাই বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। সেই ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করেছি এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সঠিক পথে আনতে হবে সব সেক্টরকে। আমরা যদি এই মুহূর্তে রাস্তায় বের হই, বা ঢাকা শহর সহ বাংলাদেশের যে কোনো রাস্তায় বের হই, নির্দ্বিধায় আমরা বলতে পারি যে রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই। উপস্থিতিবৃন্দ, একজন বিদেশি বিনিয়োগকারী যখন এয়ারপোর্টে নামবে, সে কিন্তু বাংলাদেশটি কেমন, বাংলাদেশে সে কতটুকু নিরাপদ, বা বাংলাদেশে কতটুকু সে কিভাবে চলতে পারবে, কিভাবে সে এখানে বিনিয়োগ সহ যে কোনো কাজ সহজভাবে করতে পারবে, এটি সে রাস্তায় বের হলেই বুঝতে পারবে যে বুদ্ধিমান লোক। সেই জন্যই আমি বলেছি যে ডিসিপ্লিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোজা বাংলায় যেটাকে বলে অনেকটা হয়তো হজবরল এরকম একটা শব্দ আমরা ব্যবহার করি, এরকম অবস্থা হয়তো আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে। আমাদের দায়িত্ব সেই বিষয়গুলোকে ধীরে ধীরে, একদিনে হবে না কোনো বিষয়, ধীরে ধীরে সেই বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসা। দেশ ও মানুষের স্বার্থে রাষ্ট্রীয় গোপনীয়তা মেনে চলতে কার্যালয়ের সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পৃথিবীর ভালো ভালো দেশগুলো। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় দাবি করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঐক্যবদ্ধ থেকে সবাইকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। বিকেলে রাজধানীতে এনসিপির ইফতার পার্টিতে তিনি একথা বলেন। এছাড়া আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুতি নেবারও আহ্বান জানান নাহিদ ইসলাম। ইফতারে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের মাঝে তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে আমরা এক থাকব। একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার জেরে সরকারি দলের উচিত হবে না গণভোটের রায়ের সামান্য বিচ্যুতিও ঘটানো। বলেন, আমরা যেন মানুষের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশার কথা ভুলে না যাই। আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে স্থানীয় সরকার নির্বাচন, আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে সেই প্রত্যাশা রাখবো। সারা দেশে এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। এবারের নির্বাচনে 6টি আসন আমরা বিজয় লাভ করেছি, আমরা এটাতেই সন্তুষ্ট নই। রক্ত দিয়ে গড়া জুলাই সনদের প্রতি সমর্থন জানিয়েছে। সরকারি দলের উচিত হবে না গণভোটে হায় জয়যুক্ত হয়ে জুলাই সনদের যে প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের প্রতি মানুষের যে সমর্থন, সেগুলো বাস্তবায়ন না করে তার কোনো ব্যতিক্রম, কোনো সামান্য বিচ্যুতিও কিন্তু এদেশের জনগণের কাছে মোটেই পছন্দ হবে না। উপদেষ্টাদের দুর্নীতির প্রশ্নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দেবেও না। তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে টিম এসেছে। আগামী বছরের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজ শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি সকল দপ্তরের অফিস প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আপনার এই বিষয়গুলোতে সময় নষ্ট না করে
আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। যার যেটা কাজ, দুদকের কাজ করবে, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য তো দুদক আছে, তারা দেখবেন, তাই না? আমরা কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেবও না। প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলা অত্যন্ত লজ্জাজনক ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে, বিচারের বিষয়টি আদালতে মীমাংসা হবে। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া প্রথম আলোর অফিস পরিদর্শন করে তিনি একথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী। বিএনপির নির্বাচনী ইশতেহারে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা উল্লেখ আছে জানিয়ে তিনি আরও বলেন, ইশতেহার বাস্তবায়ন করবে বিএনপি। এরকম ঘটনা যাতে আর বাংলাদেশে না ঘটে সেদিকে বিশেষ খেয়াল রাখার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা এটা ইনভেস্টিগেট করছে, এখন ডিবি তাদেরকে নির্দেশনা দিয়েছি, কথা বলেছি, তারাও আজকে আমার সাথে আছে। আমি তদন্তের অগ্রগতি কী সেটা জানতে চেয়েছি এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। তারপরে বিচারিক প্রক্রিয়া শুরু হবে, সেটা আদালতের ব্যাপার। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না, এবং এই প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে। বিএনপির যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ম্যান্ডেট। রাজধানীর রামপুরার উলন এলাকায় 6 বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। এদিকে পাবনার ঈশ্বরদীর দাসরিয়া ইউনিয়নে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ ও পরবর্তীতে হত্যার ঘটনা হয়েছে। অন্যদিকে নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে দল বেঁধে ধর্ষণ এবং পরবর্তীতে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যার ঘটনার মূল আসামি নুরা সহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় খেলতে বের হয়েছিল 6 বছরের শিশু তাজলিমা আক্তার তাহিদি। এরপর দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে মসজিদে মাইকিং করা হয় এবং থানায় খবর দেন এলাকাবাসী। প্রায় 2 ঘন্টা পর পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় পানির ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। পরিবারের দাবি, যে ভবনে মরদেহ পাওয়া গেছে বিদেশে থাকা সেই বাড়ির মালিকের শ্বশুরের সঙ্গে শিশুটির বাবার কথা কাটাকাটি হয়েছিল। এর জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা বলে দাবি করছে তাহিদির পরিবার। অভিযোগ, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখছেন না তারা। আমার মেয়ের সূক্ষ্ম বিচারটা আমি জানি পাই, এনে যারা যারা জড়িত আছে, হ্যাঁ, সবাইরে জানি আওতার মুক্ত আইন না। আমি ফাঁসির দাবি চাই। ওনার সাথে অনেকবার ঝগড়া হয়েছে আমাদের, কয়েকবার। যেহেতু আমরা বাসার দায়িত্বে থাকি, উনি আমাদেরকে পাঠাইছি বিধায় তো আমরা গেছি, নাহলে তো আমার যাওয়ার কোনো দরকার ছিল না। সে সূত্রে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। তবে বাড়ির মালিকের দাবি, হত্যার মতো অপরাধে জড়িত নয় তার পরিবার। আমি তো ডিউটি করি, চাকরি করি, আমি তো আর সিসি ক্যামেরা অলওয়েজ ওপেন থাকে না। এলাকাবাসী অভিযোগ করছে, আমার উপরেই তুলছে, এখন আমি তো তাদের মুখ বন্ধ করতে পারি না, কারণ আমি তো ভাই অলরেডি এই সিসি ক্যামেরার ফুটেজ দিতে পারতেছি না। যদি আমি দিতে পারতাম সিসি ফুটেজটা, তাইলে আজকে আমার উপরে এরকম অভিযোগ আসে না। এলাকাবাসী এক একজন এক এক কথা বলতেছে। এলাকাবাসীর ধারণা, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এখানে আবার ওনারা খুঁজতে গিয়ে দেখা যায় ওই হাউসটা, ওই হাউসের ভিতরে আপনার বাচ্চার দেহটা পড়ে রয়েছে আমাদের ভাইসা। বাচ্চাটা যদি পানিতে পড়তো, যদি পানি খেয়ে মতো, তাহলে তার পেটের থেকে অবশ্যই পানি বেরোতো, মুখ দিয়ে পানি বেরোতো। কিন্তু মুখ দিয়ে তো বিস্কিটের গুঁড়াটা বাইরে কোনো কথাই না। কিন্তু বাচ্চাটার এখানে অস্বাভাবিক মৃত্যু, মানে স্বাভাবিক কোনো মৃত্যু হয় নাই, তার অস্বাভাবিক মৃত্যুই হয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে, দ্রুতই জানা যাবে আসল রহস্য। এই মামলায় আমরা অলরেডি একজন আসামিকে গ্রেপ্তার করেছি, তার কাছে কিছু তথ্য পেয়েছি, আমরা সেই সকল তথ্য যাচাই বাছাই করতেছি। এদিকে নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় ধর্ষণের সাথে জড়িত 4 জন এবং বিচার কার্যে সহযোগিতাকারী 3 জন সহ 7 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড নূর মোহাম্মদ নুরা স্বীকার করেছে। ধর্ষণ এবং খুন সহ শারীরিক দ্বারা করেছে। মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। স্থানীয়রা জানায়, মাদক, বখাটেপনা আর নানা অপরাধের সাথে জড়িত নুরা।
এই ঘটনার জেরে গ্রেফতার হওয়া মহিষাসুরা ইউপির সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি সহসভাপতি আহমেদ আলীকে সালিশের নামে ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার অভিযোগে বহিষ্কার করেছে বিএনপি। অন্যদিকে শুক্রবার দিবাগত রাতে পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ার বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ পরবর্তী হত্যার ঘটনা ঘটেছে। আমি অবশ্যই আমার বেটিকে যা করছে আমি বিচার চাই যে ওদের আমার সন্তানকে যেভাবে মারেছে তার থেকে নিষ্কৃত করে যেন ওদেরকে মারে। পুলিশ জানায় বিষয়টি নিয়ে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এখানে কভার এবং আনকভার পুলিশ পার্সনরা কাজ করতেছে। আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলায় জড়িতদের কেউ আশ্রয় প্রশ্রয় দিলে তাদের শেকড় সহ উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই বিল আকারে সংসদে পেশ করা হবে। আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে যে 133 অধ্যাদেশ জারি করা হয়েছে তার প্রত্যেকটি পেশ করা হবে। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সরকারি কর্মকর্তা ও বিচারকদের সাথে সভা শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী। ঈদের আগেই শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি, বেতন পরিশোধ করা হবে। সিলেটে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সময়ে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ শ্রমবাজার খুলে দেবার ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। আর বিভিন্ন প্রকল্পকে দুর্নীতিমুক্ত করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন পানি সম্পদ মন্ত্রী। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রের রিপোর্ট। দুপুরে সিলেটের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মতবিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন সহ ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করা হবে। শিল্প কারখানার শ্রমিকরা এবার হাসি মুখে ঈদ করতে পারবেন বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তাদের বেতন ভাতা যেন ঠিকমতো পরিশোধ হয়, শ্রমিকরা যেন হাসি মুখে ঈদ করতে পারেন, এই জন্য যে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেগুলি নিব। সংশ্লিষ্ট সবাইকে আমি আশ্বস্ত করছি, এই নিয়ে কারোর কোনো শঙ্কার কারণ নাই। দেশের বাইরে নতুন শ্রমবাজার তৈরি ও স্পেনে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময় মতো পৌঁছানোর ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। পরে আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড যেটা ইমিডিয়েট চালু হবে, এবং একই সঙ্গে স্পেনের বিষয়টা স্পেসিফিকলি আমরা ফরেন মিনিস্টার ওয়াইসিতে গেছেন, ওইখান থেকে আসার পরেই আমরা যৌথভাবে বসে এটা যাতে দ্রুত গতির সময়ের মধ্যে এটা সমাধান করা যায় তার পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সময়ে সিলেট সফররত পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি জানান, নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধে এবারের কাজে কোনো দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা আমাদের মহৎ এই উদ্বেগ থেকে দায়িত্বটুকু এইভাবে নিচ্ছি, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা পাহারা দিয়ে শেষ করব ইনশাল্লাহ। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া পূর্ণ স্বাধীনতার মাধ্যমে যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে, আমরাও সেটা চাই। ইলিশের পোনা জাটকা সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা, মেঘনা নদী সহ দেশের অন্যান্য অভয়াশ্রম এলাকায় শুরু হচ্ছে 2 মাসের জন্য সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা। আজ রাত 12টা থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়ে চলবে 30 এপ্রিল পর্যন্ত। নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি বিপাকে জেলার 40,000-এরও বেশি নিবন্ধিত জেলে। সরকার 40 কেজি করে 4 কিস্তিতে মোট 160 কেজি চাল সহায়তা দেবার ঘোষণা দিলেও জেলেদের দাবি এই সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই কম। খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি নিষেধাজ্ঞাকালীন সময়ে এনজিও কিস্তির টাকা আদায় সাময়িকভাবে বন্ধ রাখার
দাবি জানিয়েছে জেলেরা। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ। রাজধানীর বাংলা মোটরে পুলিশ কনভেনশন হলে হাবের ইফতার মাহফিলে যোগ দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ সময় হাব সভাপতি গোলাম সরওয়ার ধর্মমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইফতারের আগে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, হাজিরা আল্লাহর মেহমান, তাদের কিভাবে খেদমত করতে হবে, তাদের প্রতি কি ব্যবহার করতে হবে সেটা সবারই জানা। যদি হাজিদের প্রতি কেউ খারাপ আচরণ করে, টাকা নিয়ে হাজিদের ঠিকমতো সার্ভিস না দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ধর্মমন্ত্রী। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। নির্বাচন পরবর্তী সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখতে চাঁদাবাজি বন্ধ জরুরি। সেই সাথে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা দেশে ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও মত ব্যবসায়ী নেতাদের। সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় ব্যবসা বাণিজ্য সহজীকরণে নির্বাচন পরবর্তী উন্নত আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে করণীয় নিয়ে আলোচনা করেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। বলেন, চাঁদাবাজির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যার ফলে অন্তর্বর্তী সরকারের শাসন আমলেও চাঁদাবাজির অভিযোগ ছিল। তবে বর্তমান গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে ও চাঁদাবাজি কমে আসবে বলে প্রত্যাশা করেন ব্যবসায়ী নেতারা। সরকারের পাশাপাশি সামাজিকভাবেও চাঁদাবাজিকে প্রতিহত করার সময় এসেছে বলে মনে করে DCCI। শনিবার ছুটির দিনে বইমেলায় বেড়েছে পাঠক দর্শনার্থীর ভিড়। সকালে শিশু প্রহরে শিশুদের আনাগোনা বেশি থাকলেও বিকেল এবং সন্ধ্যায় সব বয়সী পাঠকের উপস্থিতিকে আশাব্যঞ্জক মনে করছেন প্রকাশকরা। HM মেহেদি হাসানের রিপোর্ট। মোদের গৌরব, মোদের আশা, আমরে বাংলা। অমর একুশে বইমেলার তৃতীয় দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন স্টল ঘুরে বই দেখছেন পাঠকেরা। বাংলা ভাষা। স্কুল কলেজ বন্ধ, এরপর আবার ছুটির দিন। শিক্ষার্থীরা যেমন এসেছেন, স্বজন ও বন্ধুদের নিয়েও এসেছেন অনেকে। একটি থ্রিলার বই, রাশিচক্রের অভিশাপ, নবসাহিত্য পাবলিকেশন থেকে। তো আশা করা যাচ্ছে যে এটাতে আমরা সাড়া পাবো আগামী সপ্তাহ থেকে আরও বেশি। আমি যেহেতু শিল্পী মানুষ, গান করি, সেজন্য আজকে নজরুলের উপরে একটা লেখা নিলাম, আমাদের রাজিবুল হাসানের লেখা। আরও প্ল্যান আছে, প্রথমত কিছু দেখব। নজরুলের কবিতা এবং গানে পৌরাণিক ব্যঞ্জনা, এই শিরোনামে একটি বই এসছে। তো এই আর কি, সব কিছু মিলে খুব ভালো লাগছে। শেষ পর্যন্ত সব প্রিয়জনদের সাথে দেখা হচ্ছে। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড়। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি। তবু প্রকাশকরা একে দেখছেন ইতিবাচকভাবে। বলছেন, পাঠক সমাগম বাড়ায় আশাবাদী হচ্ছেন তারা। ছুটির দিনে দেখলাম যে বিক্রিটা একটু ভালো, এটাই আশা রাখি। আমার মনে হয় যে সারাদিন যত লোক আসছে তার মধ্যে সন্ধ্যার পরে বেশি লোক আসছে মেলায়। প্রথম দিনের তুলনায় গতকালকে বেশি ছিল, আজকে তার চেয়েও বেশি, সেটা সঠিক। এবং বিক্রিও মোটামুটি ভালোই বলা চলে। সাধারণত যেটা হয়, মেলা শুরুর প্রথম দিকে অত পাঠক আসেন না, মাঝামাঝি সময় আসেন। তো সেই হিসাবে আমরা আশাবাদী যে যেহেতু রমজান, কিন্তু তারপরে আমরা পাঠক পাচ্ছি। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু প্রহরে প্রাণ ফিরে পায় অমর একুশে বইমেলা। এই দিনের সকালটা ছিল শিশুদের দখলে। মূল আকর্ষণ ছিল পাপেট শো। মঞ্চে হাজির হয়ে দুই পুতুল বন্ধু অপু আর দীপু গল্পের ফাঁকে শিশুদের নানা শিক্ষণীয় বার্তা দেয়। HM মেহেদি হাসান, NTV নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের পেসার টারা নরিস এবং আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবে লুইসকে পেছনে ফেলে আইসিসির জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার সোবহানা মোস্তারি। T20 বিশ্বকাপের বাছাই পর্বে ব্যাট হাতে দুর্দান্ত ভূমিকা রেখেছিলেন তিনি। সেই পারফরমেন্স দিয়েই পেয়েছিলেন মনোনয়ন।
সেখান থেকেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ থেকে মাস সেরা নারী ক্রিকেটার হলেন তিনি। নেপালে বাছাইয়ের 6 ম্যাচে 45 গড় ও প্রায় 146 স্ট্রাইক রেটে 229 রান করেন মোস্তারি। থাইল্যান্ডের বিপক্ষে জিতে মূল পর্ব নিশ্চিত করার ম্যাচেও 59 রানের ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া স্কটল্যান্ডের বিপক্ষে 47 রানের দুর্দান্ত ইনিংস খেলেন মোস্তারি। দলগত পারফরমেন্স দিয়ে অপরাজিত থেকেই বিশ্বকাপের বাছাই পর্ব শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। ফেসবুক বার্তায় তার অবস্থান জানিয়ে সমর্থকদের কাছে দোয়াও চেয়েছেন তিনি। উমরা পালন শেষে আজ সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের, কিন্তু মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল হওয়ায় বিপদেই পড়েছেন তিনি। দুবাই যাবার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। ফলে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন মুশফিক। তার সঙ্গে সেখানে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। কবে এবং কিভাবে দেশে ফিরতে পারবেন তা নিয়েও উদ্বিগ্ন এই ক্রিকেটার। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।